আচ্ছা রাফি, কি জন্য ফোন দিলে? তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিব, তাই ডাকলাম। ও নীলা, এ হলো আমার বন্ধু মিথিলা, আর মিথিলা এ হলো আমাদের নতুন বন্ধু। আচ্ছা রাফি, আম্মু ফোন করেছে, বাসায় যেতে হবে। আচ্ছা চলো তাইলে আমিও যাব। আচ্ছা দোস্ত, তোরা থাক, আমরা গেলাম। আমি আর মিথিলা কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় গিয়ে যা দেখলাম সেটা দেখে তো পুরাই অবাক। আর অবাক যেমন খুব ভালো লাগলো। বাসায় গিয়ে দেখে আমার মেজো আঙ্কেলের মেয়ে আসছে। আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো। কেমন আছিস ভাই? ভালো, তুই? ভাই ভালো আছি। এবার ছাড়, আর বল কখন আসছিস? একটু আগে আসছি। আচ্ছা তুই থাক, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ভাই। আমি আমার রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে আপুর রুমে গেলাম। দেখি জান্নাত আর আপু বসে বসে গল্প করছে। কিরে, কি গল্প করছিস? তুই শুনে কি করবি রে? বারে, আমি তোদের একটা মাত্র ভাই, এখানে আছি আর আমাকে বলবি না? না, তোর শোনা লাগবে না। আচ্ছা জান্নাত, তুই থাকবি কয়দিন? কালকে সকালেই চলে যাব। ও আচ্ছা, তাইলে তোরা গল্প কর, আমি গিয়ে একটু ঘুমাই। যা যা। আমি আপুর রুম থেকে এসে আমার রুমে গিয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, এই সুযোগে জান্নাতের কিছু ডিটেলস দেই। আমার মেজো আঙ্কেলের একমাত্র মেয়ে জান্নাত এবার এসএসসি পরীক্ষা দিছে। রেজাল্ট প্রতিবারের মতো এবারও ভালো। আর ওদের খুলনাতে একটা বাড়ি আছে। আঙ্কেল একজন আর্মির রিটায়ার্ড পারসন। জান্নাত এখন খুলনা সিটি কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, এবার আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। 5টায় জান্নাত এসে ডেকে ঘুম থেকে উঠালো। আয় ভাই ওঠ, আর কত ঘুমাবি? কেন, কি হয়েছে? তোকে নিয়ে একটু ছাদে যাব। তুই যা বোন, আমাকে ঘুমাতে দে। তুই উঠবি নাকি আমি পানি ঢেলে দেব? এই না না, আমি উঠছি, তুই যা। তুই উঠে আপুর রুমে আয়, আমি গেলাম। কথাটা বলে জান্নাত চলে গেল আর আমি উঠে আপুর রুমে গেলাম। এই জান্নাত, আয়। চল। এই আপু, তুমিও কি যাবে? না রে, আমি যাব না, তোরা যা। এই জান্নাত, আয় তো, তুই আপু থাক। চল ভাই। আমি আর জান্নাত খোলা আকাশের নিচে মানে ছাদে গেলাম। আচ্ছা ভাই, তুই আমাকে আসতে বললি কেন? তোকে দিয়ে একটা কাজ করাবো ভাবছি। কি কাজ রে ভাই? ওকে ভাইয়া, বুঝতে পারছি। মিথিলা আসতেছে, তুই শুরু করে দে। হাই মিথিলা। হ্যালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? আমি তোমাকে ঠিক চিনি। রাফি সব সময় তোমার কথা আমাকে বলে। ও আচ্ছা, তো আপনি রাফির কি হন? আমি রাফির হবু বউ। কিছুদিন পর আমাদের বিয়ে। এই রাফি, ইনি সব কি বলছেন? যা শুনছো তাই। তুমি একবার বলো এইসব মিথ্যা। কেন মিথ্যা হতে যাবে? আর আমার আর জান্নাতের সাথে অনেক দিনের রিলেশন। ও ভালো, তোমরা ভালো থেকো। আচ্ছা মিথিলা, একটা কথা জানার আছে। কি কথা বলুন? আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, বাসতাম। তো তার নাম কি? তার নাম এখন বলে কি হবে, তার আর কিছুদিন বাদে বিয়ে। তাতে কি হয়েছে? তুমি তার নাম একবার বলে দেখো, এমনও তো হতে পারে সে বিয়ে করবে। সে নিজেই আমাকে বলেছে যে সে বিয়ে করবে, আর আমি কে যে আমার কথায় সে বিয়ে করবে না? আরে তুমি নামটা তো বলো। সে আপনার কাছেই আছে, আর তার সাথে আপনার বিয়ে। রাফি, তুমি হাসো কেন? জান্নাত, তোকে আমি কি বলেছিলাম? কথাটা তো ঠিক হলো। ভাই, একদম ঠিক। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোমার বোঝা লাগবে না। আচ্ছা, কাউকে ভালোবাসলে তাকে সেই কথাটা বলে দেওয়া ভালো। আর যদি আমার কথাগুলো মিথ্যা না হয়ে সত্যি হতো, তাহলে? মানে? মানেটা এখন তুমি বুঝবে না। আসলে ভাই আগে থেকে জানতো তুমি ভাইকে পছন্দ করো, আর ফোনে যে মানুষ হিসেবে তুমি কথা বলতে সেটাও ভাই বুঝে গিয়েছিল। তুমি কেমনে বুঝলি
যে ফোনের রং নাম্বারে আমি কথা বলতাম? আসলে আমার যেই দিন দেখা করতে যাওয়ার কথা ছিল, ওই দিন যখন বিকালে তোমাকে ওই জায়গায় দেখেছিলাম, তখনই বুঝে গেছি তুমি আমার সাথে ফোনে কথা বলো, মানুষ নাম বলে। তাইলে তুমি বলো নাই কেন? আসলে আমি দেখতে চাইছিলাম যে আমার সাথে অন্য কোনো মেয়েকে দেখলে তোমার কেমন লাগে। তোমার সাথে কোনো মেয়েকে দেখলেই আমার সহ্য হয় না, কেন? কারণ তোমাকে ভালোবাসি। এই কথাটা আগে বলো নাই কেন? ভয় বলিনি যদি তুমি না করে দিতে। আর এখন যদি না করে দেই? আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। এত ভালোবাসো আমাকে? অনেক বেশি ভালোবাসি। তাইলে প্রপোজ করো। না, তুমি করো। আমি কেন করব? তুমি করবে। ওকে রাফি, আই লাভ ইউ। তুমি কি আমার হাজবেন্ড হবে? ভেবে দেখবো। কি বললে? এই দেখো, যদি না হও তাহলে তোমাকে আমি আই কি করছো তোমরা? আমি কিন্তু সব দেখেছি। মিথিলা জান্নাতের কথা শুনেই আমাকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লজ্জায়। এই জান্নাত যা, এবার আমাদের কাজ করতে দে। আচ্ছা ভাই, আমি গেলাম, সাবধানে। এই ফাজিল, তুই যাবি এখান থেকে? কি হলো, ছাড়লে কেন? আপুর সামনে এগুলো করে লজ্জা লাগে না বুঝি আমার? আমি কি তোমাকে করতে বলছি? এখন নিচে যাই, সন্ধ্যা হতে চললো। এই কই যাবে তুমি? বলে আমি ওর দিকে আগাচ্ছি, আর মিথিলা পিছনে পিছাচ্ছে। পিছাতে পিছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল। আমি মিথিলার কোমরে হাত রেখে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক জায়গায় নিয়ে নিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম, আর দুইজনে হাঁপচাচ্ছি। এত সময় ধরে কেউ? চুপ, এবার নিচে যাও। আচ্ছা রাফি, তুমি বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, আর খুব শীঘ্রই। যাব। এবার তুমি নিচে যাও, আর হ্যাঁ, রাতে কিন্তু ফোন দিবে। মিথিলা যাওয়ার কিছু সময় পরে আমিও চলে গেলাম। বাসায় যাওয়ার পর জান্নাত আমার রুমে এলো। আচ্ছা ভাইয়া, উপরে কি হলো রে? কেন, তুই জেনে কি করবি? না, এমনি জানতে চাচ্ছি। তেমন কিছু না, তুই আপুর রুমে যা, আমি পড়তে বসবো এখন। জান্নাত চলে গেল। আমি বই নিয়ে পড়তে বসলাম, কিন্তু যখনই চোখ বন্ধ করি মিথিলাকে দেখতে পাই। অনেক কষ্টে 10টা পর্যন্ত বই পড়লাম। পড়া শেষে খেতে গেলাম। খাবার খাওয়া শেষ করে রুমে গেলাম। গিয়ে দেখি মিথিলা ফোন করছে। হ্যালো। কি করো? বসে আছি, তুমি? আমিও। আচ্ছা খাইছো? তুমি? খাইছি। ঘুমাবা কখন? কেন? এমনি বলো। জানি না, তুমি কখন ঘুমাবা? তুমি যখন ঘুমাবা তখন ঘুমাবো। আচ্ছা, তুমি কি খেয়ে পছন্দ করো? ছোট মাছ, গরুর মাংস, মুরগির ডিম, আলু ভর্তা আর ডাল। তুমি কি খেতে পছন্দ করো? সবকিছু খাই, মানে যেসব খাবার মানুষ খেতে পারে। ও, আর কিছু খেতে ইচ্ছে করে না? কিসের কথা বলছো? তখন যেটা খেলে সেটা। ওরে দুষ্টু, তা তো খেতে ইচ্ছা করে, যখন ইচ্ছা করে তখন খাবো। তুমি এখন আসবে আমার কাছে? কি বলছো, পাগল হলে নাকি? আসো না প্লিজ। এখন না, অনেক রাত হলো, এখন যাওয়া যাবে না। আচ্ছা তুমি ছাদে আসতে পারবে? কেন? প্লিজ আসো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। কাল সকালে দেখো। না, এখন দেখবো। দেখো, জেদ ধরো না, জেদ কিন্তু ভালো না। ওকে, আমাকে পড়াই দাও। কিভাবে? যেভাবে হোক আমাকে ঘুম পাড়াই দিবে। ওকে ঠিক আছে, আমি কিন্তু গান গাইতে পারি না। আচ্ছা তুমি চোখ বন্ধ করো আর আমার কথা ভাবো, তাইলে ঘুম আসবে। আচ্ছা এখন রাখি, কাল সকালে দেখা হবে। ওকে। মিথিলার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। মিথিলা আর আমি একসাথে গেলাম। কলেজে গিয়ে সবাই মিলে আড্ডা দিলাম। আড্ডা শেষে ক্লাসে গেলাম। আচ্ছা দোস্ত, একটা কথা আছে। বলো। আমি একজনকে ভালোবাসি। কাকে? কালকে যে আমাদের সাথে বন্ধুত্ব করলো।
হালা, একদিনে এত কিছু করলি কি করে? আর মেয়েটা কি তোকে লাভ করে? কালকে আমাকে দেখেই নাকি পছন্দ হয়ে গেছে, আর রাতে যখন প্রপোজ করলাম তখনই রাজি হয়ে গেল। আচ্ছা নীলা আজকে কলেজে আসে নাই? না রে, আসে নাই। ও আচ্ছা। আচ্ছা দোস্ত, আমি গেলাম, থাক তুই। আমি মিথিলাকে ফোন করলাম। হ্যালো, কোথায় তুমি? ক্লাসে কেন? ক্লাস শেষ হবে কখন? এই তো 10 মিনিট পর। ক্লাস শেষ করে ক্যান্টিনে আসবে। আচ্ছা। আমি ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে বসে খাবার অর্ডার দিলাম। একা একা খাবে? না, তোমার জন্যই তো অর্ডার দিলাম। তাই বুঝি। বসো। তুমি খাইয়ে দিবে তাহলে খাবো। আচ্ছা দিব, এবার তো বসো। কি আর করার, খাইয়ে তো দিতেই হবে। খাইয়ে দিলাম আর নিজে খেলাম। খাওয়া শেষ করে কিছুক্ষণ বসে কথা বলার পর বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর আপু আমার রুমে এলো। কিরে ভাই, খুব খুশি খুশি লাগছে? আপু, তোর ভাই প্রেমে পড়ছে। তা তো আমি জানি। তোকে কে বলছে? কে আবার বলবে? তোকে দেখলে যে কেউ বলে দিবে তুই যে প্রেমে পড়েছিস। আচ্ছা আপু, এখন যা তুই। যাচ্ছি। আপু চলে গেল আর আমি মিথিলাকে ফোন দিলাম। কিছুক্ষণ কথা বলে আজকে ঘুরতে যাব সেই প্ল্যান করলাম। যাই হোক, কথা মতো বিকালে ঘুরতে গেলাম। সন্ধ্যায় ঘুরে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম। এইভাবে আমাদের দিন চলতে থাকলো। আমাদের রিলেশন খুব গভীর হয়ে গেল। আমাদের রিলেশনের কথা বাসা সবাই জেনে গেছিল আর মেনেও নিছে। বাসা থেকে সবকিছু ঠিক করে রাখছে। আমাদের রিলেশনের আজকে 4 বছর পূর্ণ হলো। আমার রেজাল্ট দিবে কিছুদিনের মধ্যে, আর তারপর আমার আর মিথিলার বিয়ে। আমার আপুরও বিয়ে হয়ে গেছে। এই 1 বছর হলো। আমাদের পরিবার থেকে কিভাবে জানতে পারলো, আপনাদের সেটা মনে প্রশ্ন জাগতে পারে। আসলে আমাদের রিলেশনের যখন 1 বছর পূর্ণ হলো, একদিন আমি আর মিথিলা কলেজ থেকে বাসায় আসার পরে আম্মুকে বললাম, আম্মু তুমি কি ফ্রি আছো? কেন? তোমার সাথে কিছু কথা আছে। বলো। আম্মু, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে খুব মিস করি আম্মু, কলেজ গেলে। কি মতলবে আসছিস? আম্মু, আমি একজনকে ভালোবাসি। কি? আম্মু, আর তাকেও তুমি খুব পছন্দ করো। কার কথা বলছিস? পরিষ্কার করে বল। আম্মু, আমি মিথিলার কথা বলছি। কি? এসব কবে থেকে চলছে? এই 1 বছর। আম্মু, আমি মিথিলাকে বিয়ে করতে চাই। তুমি একটু মিথিলার আম্মুকে বলবে? বলবো, কিন্তু মিথিলা কি তোকে পছন্দ করে, ভালোবাসে? আম্মু, আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেখব। পরের দিন আম্মু মিথিলার বাসায় গেল। আচ্ছা ভাবি, আপনার সাথে আমার কিছু কথা আছে। ভাবি বলেন। আসলে কথাটা কি করে যে বলি। আপনি নিশ্চিন্তে বলতে পারেন। আসলে আপনার মেয়েকে আমার ছেলে খুব ভালোবাসে, আর আপনার মেয়েও খুব ভালোবাসে, আর আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। কি বললেন ভাবি? এটা তো খুব ভালো কথা। আর আপনার ছেলেকে আমাদের খুব ভালো লাগে। আপনার ছেলের মতো ভদ্র ছেলে আজকাল খুঁজে পাওয়াই যায় না। আচ্ছা তবে একটা কথা, আমরা ওদের এই ব্যাপারে কিছুই বলবো না। কিন্তু ভাবি কি বলছেন? আসলে আর কিছুদিন পরে বলবো, কারণ কারো মত বদলাতে তো সময় লাগে না। তা তো ঠিক বলেছেন। আচ্ছা ভাবি, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে যাই। ঠিক আছে। আম্মু বাসায় আসার পর আমাকে কিছুই বলে নাই। জানতে চাইলে অন্য কথা দিয়ে ঘুরিয়ে দিত। আমাদের রিলেশনে 2 বছর সময়ের পর সব বলছিল, আর এটাও বলছিল যে আগে আমার পড়া শেষ হবে, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আর আমরা দুইজনকে টাচ করতে পারবো না, শুধু কথা বলা ছাড়া। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রুমে বসে আছি। হঠাৎ মিথিলার ফোন। হ্যালো। কই তুমি? বাসায়। কেন? ছাদে আসো। কেন সোনা? কথা আছে প্লিজ। আচ্ছা সোনা, আসছি। মিথিলার সাথে কথা বলে ছাদে গেলাম, কারণ মহারানীর কথা তো আর অমান্য করা যায় না।
ছাদে গিয়ে দেখি মহারানী দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে ওর কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আই রাফি, কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। কেউ দেখলে দেখুক, আমার হবু বউকে আমি জড়িয়ে ধরবো না অন্য কিছু করব, তাতে কার কি? আচ্ছা, সেটা না হয় বিয়ের পরে করো, এখন যে জন্য ছাদে ডাকলাম সেটাই শোনো। আমি মিথিলাকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা মহারানী, আপনি কি জন্য ডাকলেন ছাদে? আসলে আব্বু আজকে দেশের বাইরে যাবে অফিসের কিছু কাজে। তো আব্বু বলেছিল যে আমাদের তো কোনো ছেলে নাই, তাই রাফি যদি সেই কয়দিন আমার অফিসটা দেখতো তাহলে ভালো হতো। তাই তুমি যদি... থাকার বলতে হবে না, আমি আঙ্কেলের সাথে কথা বলে নিব। আচ্ছা আঙ্কেল কোথায়? আব্বু অফিস গেছে, আর তোমাকে এখন যেতে বলেছে। ওকে মাই ডিয়ার মহারানী, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একটা কিস করতে হবে। ছি, আমার লজ্জা লাগছে, আমি পারবো না। লজ্জা ভাঙতে তো আমি আছি, দাঁড়াও তোমার লজ্জা ভাঙাচ্ছি। আমি মিথিলার হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে এলাম। তারপর মিথিলার ওই ঠোঁট আমার ঠোঁট দিয়ে চেপে ধরলাম। প্রথমে ছাড়ানোর চেষ্টা করলেও এরপর থেকে মিথিলাও আমার সাথে উপভোগ করতে লাগলো। কতক্ষণ পর ছাড়লাম জানি না, তবে বেশিক্ষণ না এটা নিশ্চিত। চলে যাওয়ার আগে মিথিলার কপালে একটা কিস করে আমি চলে এলাম ছাদ থেকে। রুমে এসে রেডি হয়ে মিথিলাদের অফিসের দিকে রওনা দিলাম। 30 মিনিট পর অফিসে পৌঁছালাম। আমি ভিতরে প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে আমাকে সালাম দিল। আমি সরাসরি আঙ্কেলের কেবিনে চলে গেলাম। গিয়ে দেখি কেউ নাই অফিসে। কারণ কি? আমাকে আসতে বলে আঙ্কেল নিজেই আসে নাই। আমি কেবিনে প্রবেশ করার কিছুক্ষণ পর আঙ্কেলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসলো। এক্সকিউজ মি স্যার। ইয়েস। স্যার আপনি বসুন। আচ্ছা আঙ্কেল কোথায়? স্যার তো আগেই বেরিয়ে গেছেন। কোথায় গেছেন? আর আমাকে আসতে বলেই বা কই গেছেন? আসলে আপনার আসতে দেরি হচ্ছিল, তাই স্যার চলে গেছে। আর আমাকে বলে গেছে আপনি আসলে যেন সবকিছু বুঝিয়ে দেই। ওকে, আর আমাকে আপনি বলবেন না, আমি আপনার ছেলের মতো, আমার নাম ধরেই ডাকবেন। কি যে বলেন স্যার, আপনি আমাদের সবার বস, আর আপনাকে তুমি করে বলাটা ঠিক হবে না। আমি যেটা বলছি সেটা করবেন। আচ্ছা স্যার। আবার স্যার? ও সরি, রাফি। এবার ঠিক আছে। আচ্ছা আপনি এবার আসুন, আমি সময় হলে ডেকে নিব। আচ্ছা তাইলে থাকো তুমি, কোনো দরকার হলে ডাক দিও। আজকে লাইফে প্রথম, খুব এক্সাইটিং লাগছে। লাঞ্চের টাইমে আমার মহারানীর ফোন। হ্যালো সোনা। কি করো? অফিসে আছি, লাঞ্চ করব। কেমন লাগছে অফিস? খুব ভালো। তুমি কি করো? এই তো বসে তোমার সাথে কথা বলি। আচ্ছা লাঞ্চ করছো? না, এখন করব। আচ্ছা সোনা, তাইলে এখন রাখি, লাঞ্চ করতে যাব। আচ্ছা সোনা, লাভ ইউ। লাভ ইউ টু। কথা বলে লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ শেষ করে আম্মুকে একটা কল দিলাম। হ্যালো আম্মু। বল। খাইছো দুপুরে? তুই খাইছিস? আম্মু মাত্র খাইলাম। মিথিলার কাছ থেকে শুনলাম তুই নাকি অফিস গেছিস। আম্মু। তো কেমন কাটছে অফিস? ভালো। আচ্ছা আম্মু, আমি তাহলে রাখি। আচ্ছা রাখো। আম্মু লাভ ইউ। আম্মুর সাথে কথা বলার পর কেবিনে আসলাম। কেবিনে আসার পর অ্যাসিস্ট্যান্ট এসে আমাকে সবকিছু দেখিয়ে দিল। বিকেলে অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে মিথিলাকে ফোন দিয়ে ছাদে আসতে বললাম। কিছুক্ষণ পর মিথিলা ছাদে এলো। দুইজনে মিলে বসে কিছুক্ষণ কথা বলে সন্ধ্যায় যে যার বাসায় চলে গেলাম। এইভাবে আমাদের সময় কাটতে লাগলো। আর প্রতিদিন অফিস যেতাম। আঙ্কেল বিদেশ থেকে আসার পর একদিন আমাকে অফিস যেতে বলল। আমি সকালবেলা নাস্তা করে অফিস গেলাম। আঙ্কেল আমি আসবো? রাফি আসো। ওকে আঙ্কেল। আসলে আমার তো বয়স হচ্ছে, আর তুমিও কোনো জব করছো না। তা আমি চাইছিলাম কি যে আজ থেকে আমার অফিসের সব দায়িত্ব তোমাকে দিতে চাচ্ছি। এখন তোমার মতামত কি? আপনি যেটা ভালো মনে করেন সেটা হবে। ওকে বাবা, আমাকে বাঁচালে। আজকে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে ফেলবো। আমি আর দেরি করতে চাচ্ছি না। যেটা আপনি ভালো মনে করেন আঙ্কেল। আমি আঙ্কেলের কেবিন থেকে বেরিয়ে এসে মিথিলাকে একটা ফোন দিলাম। হ্যালো মহারানী। বলো। তুমি রেডি হয়ে নাও। কেন? পরে বলছি, তুমি এখন রেডি হয়ে নাও। আমি গাড়ি নিয়ে এখনই আসছি। আজকে আমরা লং ড্রাইভে যাব।
ওয়াও, আচ্ছা এত খুশি কেন? সেটা এসেই বলছি, তুমি রেডি হয়ে থেকো। আচ্ছা সোনা, রাখি। বাই। আমি ফোন কেটে দিয়ে আঙ্কেলের কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে গাড়িটা বের করলাম। কিছু দূর আসার পর ঘটলো একটা ঘটনা, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আসলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে কিছু দূর আসার পরে অপর দিক থেকে একটা গাড়ি এসে আমার গাড়িতে আঘাত করে, আর তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর কি ঘটলো এটা আমি জানি না। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে হসপিটালে নিজেকে আবিষ্কার করলাম। তাকিয়ে দেখি সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার মহারানী মানে মিথিলা আমার মাথার কাছে বসে কান্না করছে, আর ওর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে সবাই খুব খুশি হলো। কি করে হলো এগুলো? তারপর আমি যা যা জানি সব বললাম। আমি সবকিছু বলার পর আম্মু আর আন্টি বলল, আচ্ছা চলো আমরা সবাই বাইরে যাই, এখন ওদের কথা বলতে দেই। কথাটা বলে সবাই চলে গেল, আর রইলাম আমি আর আমার মহারানী মানে মিথিলা। আরে কাঁদছো কেন? যদি তোমার কিছু হয়ে যেত? কে বলেছে আমার কিছুই হবে না? তুমি আছো তো? থাকার বলতে হবে না। খুব বেশি ব্যথা পাইছো? তবে তোমাকে পাশে পেয়ে সব ব্যথা সেরে গেছে। তো গাড়িটা একটু দেখে চালাতে পারলে এসব কিছুই হতো না। সরি সোনা। রাখো তোমার সরি, আমাকে কথা দাও এরপর থেকে আস্তে গাড়ি চালাবে। আরে আমার কি দোষ নাকি? ওই গাড়িটাই তো জোরে এসে আমার গাড়িতে ধাক্কা দিল। এখন কেমন লাগছে সোনা? আল্লাহর রহমতে খুব ভালো, আর তোমাকে দেখলে সবকিছু ঠিক হয়ে গেছে। আরে আপু, তুমি কখন এলে? এই তো একটু আগে। এখন কেমন আছিস ভাই? ভালো। আচ্ছা তোরা থাক, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। আচ্ছা আপু। আপু চলে গেল ডাক্তারের সাথে কথা বলতে। আপু যাওয়ার পর মিথিলা আমার বুকের উপর মাথা রাখলো। দুইজন দুইজনের দিকে অপলক তাকিয়ে আছি। অনেকক্ষণ পর দরজার কাছে কারো কাশির আওয়াজ এলো। তাকিয়ে দেখি আব্বু আম্মু সবাই আসছে। ওনাদের দেখে মিথিলা আমার বুকের উপর থেকে মাথা উঠিয়ে দাঁড়িয়ে পড়ল। এইভাবে আর থাকতে হবে না, ডাক্তার বলছে আজকে তোকে নিয়ে যেতে পারবো। ওকে আম্মু। তাইলে চলেন এখন যাওয়া যাক। তারপর আমাকে নিয়ে সবাই বাসায় চলে গেল। আমার পুরো সুস্থ হতে 1 সপ্তাহ কেটে গেল। আর পরশুদিন আমার আর মিথিলার বিয়ে। দেখতে দেখতে আমাদের বিয়ের সবকিছুই কেনাকাটা হয়ে গেছে, আর সব কাজও শেষ। এখন শুধু বাকি বিয়েটা, আর সেটাও আজকে হয়ে যাবে। খুব জাঁকজমকভাবে আমাদের বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। আমাদের গ্রাম থেকে আত্মীয় স্বজন আসলো, আর আমার সব কাকা ফুপু। যাই হোক, খুব জাঁকজমকভাবে আমাদের বিয়ের কার্যক্রম শেষ হলো। আর এখন আমাদের বাসর রাত। মিথিলা রুমেই আছে, কিন্তু আমার ভিতরে যেতে ভয় করছে। ছাদে গেলাম, দেখি সবাই আছে, শুধু মিথিলা বাদে। কিরে ভাই তুই এখানে? আরে তুই এখানে আর ভাবি একা একা ভিতরে বসে আছে? আগে ভাবির কাছে যা। আমার লজ্জা লাগছে। আরে বলিস কি, এত বড় ছেলে হয়ে বলছিস লজ্জা লাগছে? আমাকে দেখ, নীলার সাথে যেদিন আমার বিয়ে হয় আমি সেই দিন একটুও লজ্জা পাইনি, গিয়েই বিড়ালটা মেরে আসছি। তাই বুঝি? তোমার ক্ষমতা আমার জানা আছে। হঠাৎ সবাই কেমন যেন অবাক হয়ে গেল, আর আমার পিছনে হা করে তাকিয়ে রইল। কিরে তোরা হা করে কি দেখছিস পিছনে? ভাইয়া তুই তাকিয়ে দেখ পিছনে। কেন পিছনে কি? যেই পিছনে তাকালো আমি তো অবাক। মিথিলা, তুমি কখন এলে? সেটা তোমাকে পরে বলছি, আগে রুমে আসো। বলে আমার কান ধরে ছাদ থেকে রুমে নিয়ে আসলো। এই তখন কি বলেছিল? তোমার লজ্জা লাগছে? দাঁড়াও, তোমার লজ্জা আমি এক্ষুনি ভাঙিয়ে দিচ্ছি। বলে আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। এই মিথিলা, তুমি কিন্তু ঠিক করছো না। বাসরাতে বরকে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, জানো না? জানি, কিন্তু করব না। তার আগে তোমার লজ্জা এখনই ভাঙিয়ে দিই। তারপর শুরু হলো স্বামী নির্যাতন। এ কি মেয়ে রে বাবা! কি তোমার লজ্জা ভাঙলো? সবটুকু। ও, কি মজা পেলাম স্বামী নির্যাতন করে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঠিক তখনই মিথিলার ঠোঁট দুইটা আমার ঠোঁটে দিয়ে চেপে ধরলাম। তারপর বাকিটা ইতিহাস, আর বলবো না, লজ্জা লাগে। আমাদের দাম্পত্য জীবন খুব ভালোভাবেই কাটতে লাগলো। আমাদের বিয়ের ঠিক 5 বছর পর আব্বু আম্মু আমাদের যেতে দেয় না। এই মিথিলা, আমার মামনির খিদা লাগছে, শিগগিরই খাবার দাও। আমি আর আমার মামনি খাবার খাবো।
আরে তুমিও তো শুরু করছো, আমাকে রান্নাটা তো শেষ করতে দাও। এই যে আপনাদেরকে বলে দেই, তিশু হলো আমার আর মিথিলার আদরের একমাত্র মেয়ে। নাম আরোহী ইসলাম তিশু। ওর বয়স সবেমাত্র 2 বছর হলো, খুব পাকা হয়েছে। একদিন সকালে মিথিলা ডাইনিং রুমে দাঁড়িয়ে আছে, আমি পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। হঠাৎ কোথা থেকে তিশু এসে হাজির আর বলছে, আব্বু আম্মুকে এত ভালোবাসতো, কিন্তু আমাতে একটু ভালোবাসতো না। তোমরা কথা দাও, আমি তারও তাতে কথা বলবো না, আমি নাক করছি। কে বলছে আমার মামুনিকে আমরা ভালোবাসি না? খুব ভালোবাসি তোমাকে আম্মু। তোমরা তো কখনো আমাকে পাপ্পি দাও না, শুধু আম্মুকে দাও। ও বুঝলাম, এই জন্যই বুঝি আমাদের মামুনি নাক করছে। হুম। এরপর থেকে যখনই আমাদের একসাথে বসে থাকতে দেখবে, তারপর শুরু করবে ওনার নাক করা। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি।